দেখো, তোমাদের এখানের যে ফর্মুলাগুলো লাগবে, সেটা প্রথমেই যেটা দরকার হয়, 1 নম্বর ফর্মুলা জড়তা হমক। এটা আই ইকাল টু এম আর স্কোয়ার, যেটা তোমরা জানতে যে এরকম কোনো যদি একটা অক্ষ হয়, এই অক্ষকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তু আবর্তন করে, এরকম একটা কোনো বস্তু অক্ষর থেকে তার দূরত্বটা যদি আর হয়, বস্তুটার ভর যদি এম হয়, তখন আই ইকাল টু এম আর স্কোয়ার এটা লেখা হয়। এবার এইগুলো বিভিন্ন বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক বিভিন্ন হয়, এটা তোমরা জানো। যেমন দণ্ডের এরকম যদি দণ্ড হয়, দণ্ডের দৈর্ঘ্য যদি এল হয়, তার ভরকেন্দ্রগামী যে অক্ষ, ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, এর চারিদিকে যদি আবর্তন করে, এর জড়তা ভ্রামক তোমরা মুখস্থ রেখেছো এগুলো। এটা 1/12 এমএল স্কোয়ার হয়। এটা প্রান্তের সাপেক্ষে হলে তখন হয়ে যায় 1/3 এমএল স্কোয়ার। তো এরকম বিভিন্ন ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের দরকার হবে। তারপর এখানে 2 নম্বর যে ফর্মুলা, জড়তা ভ্রামকের সঙ্গে চক্রবর্তী ব্যাসার্ধ, তোমার আই সমান এম কে স্কোয়ার, এই ফর্মুলা। তো জড়তা ভ্রামক জানা থাকলে তুমি এখান থেকে চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। কিভাবে? না, কে সমান √I/m, এটা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর এখানে যেটা করবে, কৌণিক গতিশক্তি ই রোটেশনাল, এটা সমান ½ I ω², এই ফর্মুলাটা ইউজ হবে। যখন কোনো বস্তু আবর্তন করবে, তার কৌণিক বেগ যদি জানা থাকে, তাহলে সেই কৌণিক বেগ আর বস্তুটার জড়তা ভ্রামক আই যদি হয়, তাহলে কৌণিক গতিশক্তি ½ I ω²। যখন কোনো একটা বস্তু এরকম কোনো অনুভূমিক মেজের উপর এরকমভাবে গড়িয়ে গতিশীল হবে, এরকমভাবে আবর্তন করতে করতে গতিশীল হবে, অর্থাৎ তার রৈখিক বেগও থাকবে আর কৌণিক বেগও থাকবে, সেক্ষেত্রে তার মোট গতিশক্তি যেটা হয়, ই সমান হাফ হাফ এম ভি স্কোয়ার প্লাস ½ I ω², দুটো গতিশক্তি থাকবে। এই ফর্মুলা তোমাদের লাগবে, এটাও একটা ফর্মুলা হিসাবে ধরে রাখতে পারো। যদিও আমি এখানে রোটেশনালটা লিখেছি, তার সঙ্গে ট্রান্সলেশনাল ½ mv², এটা অ্যাড হয়ে যাবে। আর একটা তোমাদের সম্পর্ক যেটা তোমার ছিল, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র, অর্থাৎ I1ω1 ইকাল টু I2ω2, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়েও অঙ্ক থাকতে পারে, যেগুলো পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, বা ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে ভর অর্ধেক বা দ্বিগুণ হয়ে গেল, মেরু দেশের বরফ গলে গিয়ে বিষুব অঞ্চলে চলে এলো, এক্ষেত্রে দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, এই সংক্রান্ত বিভিন্ন কোশ্চেনেরা থাকে। তারপর বেলেনর্তকী ডাম্বেল নিয়ে কোন একজন ব্যক্তি ঘূর্ণায়মান চেয়ারে আছে, তার ঘূর্ণন বেগের বিভিন্ন পরিবর্তন ব্যাখ্যা করা হয় এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। ঠিক আছে, এইটা। আর আরেকটা, এটা তোমাদের আমি যতগুলো দেখলাম একটা পেজেও দেখতে পেলাম না, এইরকম নলতল বরাবর কোনো যদি বস্তু গড়িয়ে পড়ে, একটা নিরেট আর একটা ফাঁপা, সেটা আইডেন্টিফাই করার জন্য এর একটা ত্বরণের রাশিমালা আছে। নলতল বরাবর যখন কোনো বস্তু গড়িয়ে পড়বে, যদি নতিকোণ থিটা হয়, তাহলে যে ত্বরণটা হয়, এ সমান জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 + k² বাই r², এই একটি ফর্মুলা। ঠিক আছে, এই 5 নম্বর একটি ফর্মুলা। এই টোটাল এই ফর্মুলাগুলো দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। কিন্তু এখানে বিশেষ কিছু থিওরিটিক্যাল কোশ্চেন হিসাবে, যেগুলো জড়তা ভ্রামক বা চক্রগতি ব্যাসার্ধ সম্বন্ধে জানতে হয়, সেইগুলো একটু জানতে হবে আর কি। যাই হোক, সেই সংক্রান্ত এখানে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো পরপর আলোচনা করছি, তাহলেই বুঝতে পারবে কোনগুলো আমাদেরকে করতে হবে। তো সমান্তরাল অক্ষ আর লম্ব অক্ষ, এটা আমি এখানে বললাম না, যখন অঙ্কগুলো থাকবে তখন আরেকবার এটা বলে দেবো। ঠিক আছে। তো চলো, প্রথম যে অঙ্কটা আছে, কোনো বস্তুর জাড্য ভ্রামক নিচের কোনটির উপর নির্ভর করে না। প্রথম যে অঙ্কটা আছে, জাড্য ভ্রামক কোনটার উপর নির্ভর করবে না। জাড্য ভ্রামক আমি তো বললাম I সমান m r², তাহলে এই ক্ষেত্রে আর ব্যাসার্ধ মানে বস্তুটা
কত দূরত্বে আছে সেটার উপর নির্ভর করবে, আর এর উপর ভর বন্টনের উপর নির্ভর করবে, অর্থাৎ ভরগুলো কোন জায়গায় বেশি কম এরকম সুষমভাবে যদি থাকে তাহলে একরকম হবে, আর যদি দেখা যায় অক্ষের দিকে ভরটা বেশি আছে তাহলে সেক্ষেত্রে ভর কেন্দ্র সরে চলে আসবে অক্ষর দিকে। তাহলে এই কারণে ভর বন্টনের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর তো নির্ভর করেই, আর ঘূর্ণাক্ষের অবস্থান মানে ঘূর্ণাক্ষ বিভিন্ন দূরত্বে থাকা মানেই জড়তা ভ্রামক বিভিন্ন হবে। যেমন তোমরা নির্দিষ্ট জ্যামিতিক আকারের ক্ষেত্রে যেটা পড়েছো, ধরো এটা কোনো একটা বৃত্তাকার রিং, তাহলে রিংয়ের অক্ষের সাপেক্ষে হয় এম আর স্কোয়ার, কিন্তু যখনই এটা ব্যাসের সাপেক্ষে হয় তখন হয় m r²/2। তো সেই জন্য অক্ষর উপর নির্ভর করে, নির্ভর করবে না কার উপর, না কৌণিক বেগের উপর ওমেগা। তাহলে এই একেরটি অপশান এ এরটি হচ্ছে অপশান এ। জড়তা ভ্রামক নির্ভরশীল ড্যাশের উপর, কার উপর জড়তা ভ্রামক নির্ভর করে? তাহলে একই রকম 1 নম্বর কোশ্চেনটার মতো ভরের উপর নির্ভর করে, ঘূর্ণাক্ষের অবস্থানের উপর নির্ভর করে, কণাগুলির বন্টনের উপর নির্ভর করে, অর্থাৎ সবগুলোই হবে ABC। ঠিক আছে। চক্রগতি ব্যাসার্ধ কার উপর নির্ভর করে? তাহলে চক্রগতি ব্যাসার্ধের ফর্মুলা আমরা যেটা বললাম I = mk², I = mk², তার মানে k সমান কত I/m। তাহলে এটা ভরের উপর নির্ভর করছে, মানে যদিও এখানে I এর ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে আবার ভরের উপর নির্ভর করবে না। তো এখানে নির্দিষ্ট জ্যামিতিক আকার যদি হয় তাহলে সেক্ষেত্রে তার হচ্ছে ব্যাসার্ধের উপর নির্ভর করবে, কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে বস্তুর ভর, বস্তুর আকার উভয়ের উপর, তার মানে এটা বন্টন এবং ঘূর্ণাক্ষের উপর, এটা এ এবং বি উভয়ের উপর বস্তুর ভর, বস্তুর আকার, ভর বন্টন এবং ঘূর্ণাক্ষের উপর এমনভাবে দিয়েছে। এখানে অপশান বি এবং এ এটাও হতে পারত, কিন্তু ভর বন্টন বলে দিয়েছে যখন ঘূর্ণাক্ষের উপর নির্ভর করবে, অপশান ডি এরটাই এখানে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, এটা তোমার অপশান ডি এরটাই একটু বেশি এখানে। যদি অপশান ডিটা না থাকতো তাহলে তুমি তো এখানে বস্তুর ভর আর বস্তুর আকার এটা বলে দিবে, কারণ আকার চেঞ্জ হয়ে যাওয়া মানে জড়তা ভ্রামক চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ভর বন্টন এবং ঘূর্ণাক্ষ এই দুটোর উপরেই নির্ভর করবে, এটাই বলবে। এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভালো করে এটা করো। চক্রগতি ব্যাসার্ধ হলো, তাহলে 4-এরটা জাড্য ভ্রামকের মাত্রা m r² করে দিবে, এটা মাত্রা চলে আসবে। চক্রগতি ব্যাসার্ধের মাত্রা নিচের কোনটির মাত্রার সঙ্গে সমান? এক্ষেত্রে আমি বলে দিই যে চক্রগতি ব্যাসার্ধ এটা সমান আয়ের মাত্রা m এর মাত্রা বসিয়ে করতে পারো, কিন্তু এইটা কে সমান কি হয়, √r আয়ের জায়গায় যদি m r² বসিয়ে দেওয়া হয় বাই এম, এটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এম কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট আর হচ্ছে, অর্থাৎ চক্রগতি ব্যাসার্ধ তোমার দূরত্বের মাত্রার সঙ্গে সমান হবে, অর্থাৎ এল এর মাত্রার সঙ্গে সমান হবে। এরপর সমভর সমব্যাসার্ধ সমব্যাসযুক্ত একটি বলয়, একটি নিরেট গোলক ও একটি চাকতির মধ্যে কোনটি জাড্য ভ্রামক বেশি হবে? তাহলে দেখো এইটার জন্য তোমাদেরকে সেই যে ছকটা বলেছিলাম সেই ছকটি মুখস্থ করতে হবে, মানে ওই মুখস্থটি কাজে লাগবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এখানে 6-এর যে অঙ্কটা বলা আছে দেখো, সমভর এবং ব্যাসার্ধযুক্ত প্রত্যেকটা যতগুলো আছে সবগুলোরই ব্যাসার্ধ এবং ভর সমান, এটি বলয়, বলয় মানে রিং। তাহলে রিংয়ের ক্ষেত্রে তার জড়তা ভ্রামক যদি I1 হয়, I1 সমান হয় m r², এটা রিং। একটি নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে I2 সমান কত, এটা 2/5 m r², এটা নিরেট গোলক, এটা বলয়, এটা নিরেট গোলক, নিরেট গোলক, আর এটা I3, এটা হচ্ছে চাকতি, চাকতি বলেছে। তাহলে চাকতি এগুলো কিছু না বলা থাকে, যদি বলে কোনো অক্ষটা কোন অক্ষের সাপেক্ষে বলছে এরকম যদি বলা না থাকে তাহলে তার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ এটাই ধরে নিতে হবে। হ্যাঁ,
তাহলে চাকতির ক্ষেত্রে এটা হয় 1/2 এম আর স্কোয়ার চাকতি। ঠিক আছে, তাহলে এবারে বুঝতেই পারছো এদের মধ্যে কে বড় হচ্ছে। তাহলে সব থেকে বেশি হচ্ছে এইটা এম আর স্কোয়ার, তারপরে হচ্ছে এটা 0.5, এটা কি 0.4 মতন হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 এম আর স্কোয়ার, এটা 0.5 এম আর স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার 0.4 এম আর স্কোয়ার। তাহলে সব থেকে বড় এইটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে, কোনটির জড়তা ভ্রামক সব থেকে বেশি বলেছে, তার মানে বলয়টি হবে, বলয়। দেখো এরপর তোমার সমান্তরাল লক্ষ্য উপপাদ্য এখানে তোমার লাগবে 7 যে অঙ্কটা, এটা দেখো একটু ভালো করে। একটি রিং কোনো একটি ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক আই। তাহলে এই যে এই যে ছবিটা দেখাচ্ছিলাম, এই ছবিটার ক্ষেত্রে দেখো এই রিং ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামকটা দিয়ে দিয়েছে আই। আই তোমাকে এটা বের করতে হবে। আই হলে সমান্তরালে অবস্থিত স্পর্শকের সাপেক্ষে, অর্থাৎ এই এইটা নয়, কিন্তু এইটা নয়, তোমার স্পর্শকের সাপেক্ষে বলেছে। স্পর্শক মানে হচ্ছে এইটা, এর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এটার জন্য সমান্তরাল লক্ষ্য উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে সমান্তরাল লক্ষ্য উপপাদ্য মানে এইটা হচ্ছে আইসিএম। আইসিএম মানে আই, এটা বলে দিয়েছে তোমাকে এর সাপেক্ষে জড়তা ভ্রামকটা নির্ণয় করতে হবে। এইটাকে তাহলে আই ডট ধরে নিলাম। তাহলে অতএব আই ডট সমান কত, তোমরা যেটা জানো, এটা যদি দূরত্ব, অক্ষ দুটোর মধ্যে দূরত্ব এখানে আর হবে, তাহলে আইসিএম, এটা সমান্তরাল লক্ষ্য উপপাদ্য অনুযায়ী আইসিএম প্লাস কি হয় না এম ইন্টু অক্ষ দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, অর্থাৎ এটা এম ইন্টু ইন্টু আর, তার স্কোয়ার। ঠিক আছে, এবারে আইসিএমটা কত, এটা তোমার আই বলে দিয়েছে, প্লাস এম আর স্কোয়ার। রিংয়ের নিজের জড়তা ভ্রামক তো এম আর স্কোয়ার হয়, তার মানে এটাও তোমার আই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে দুটো যোগ করলে 2i, 2i হবে, তার মানে অপশান সি এরটা। ঠিক আছে, এই অপশান সি হলো। প্রদত্ত কোন অক্ষের সাপেক্ষে একটি গোল চাকতির জড়তা ভ্রামক সর্বাপেক্ষা কম হয়। মানে একটা কোনো অক্ষ বলা থাকবে, চাকতির জড়তা ভ্রামক, চাকতির জড়তা ভ্রামক নর্মালি কত হয়, তুমি এইটা যদি চাকতি ভাবো, এটাকে চাকতি ভেবে নাও, মানে একটা প্লেট, এই প্লেটের আমি কতগুলো অক্ষ আঁকছি। ধরো প্রথমে এটা ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, এর সাপেক্ষে আবর্তন করছে। এর সাপেক্ষে আবর্তন করলে এটা যেটা হয় আই সমান এম আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, আর যদি এই অক্ষটা যদি এইটা হয়, তার সাপেক্ষে যদি হয়, তখন কি হবে, এটা হয় আই, এটা I1 ধরে নিলাম, এটা I2 ধরে নিলাম, I2 সমান কত, এটা হয় এম আর স্কোয়ার বাই 4। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোনটা না, এক্ষুনি যেটা করলাম এরকম ভাবো, স্পর্শকের সাপেক্ষে, এর সাপেক্ষে যদি তোমার আবর্তন হয়, তো এইটাকে আমি I3 বলছি। এখানে I3টা ক্যালকুলেশন করলে কত হবে, I3 সমান এর সাপেক্ষে হচ্ছে এম আর স্কোয়ার বাই 2 প্লাস I3 বের করব। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত, ওই ব্যাসার্ধ আর, ইন্টু এটা হচ্ছে এম আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে 3/2 এম আর স্কোয়ার, 3/2 এম আর স্কোয়ার, এটি হচ্ছে। তাহলে সব থেকে এখানে বলেছে কোনটি কম হবে, সব থেকে কম কোনটা, মানে এর থেকে আর তো কোনো অক্ষ নেই, এই 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 তিনটি অক্ষই হতে পারে। তাহলে সব থেকে কম কোনটা হচ্ছে, এবার নিশ্চয়ই এখান থেকে ক্যালকুলেশন থেকে বুঝতে পারছো, একটা হচ্ছে 0.5 এম আর স্কোয়ার, এইটা একটা হচ্ছে, হ্যাঁ, এইটি হবে, এটি সব থেকে কম। ঠিক আছে, আর সব থেকে বেশি যদি হয় তাহলে এইটা হবে। বুঝতে পারলে, তাহলে 8 তোমার হলো এন
আচ্ছা, এখানে তোমার অবশ্য অপশানগুলো বলে দিয়েছিল, তাহলে যে অপশানগুলো বলেছিল তার মধ্য থেকে বলতে হবে, যদিও আমি এখানে সবগুলোই দেখিয়ে দিলাম। তলের উপর লম্ব এবং কেন্দ্রবিন্দুগামী, অর্থাৎ এইটা এইটা প্রথমটা I1টা, তারপরে তলের সমান্তরাল কেন্দ্রবিন্দুগামী অর্থাৎ এইটা I2টা, আর তলের উপর লম্ব স্পর্শক বরাবর মানে এইটা I3টা, আর তলের সমান্তরাল স্পর্শক বরাবর এইটা। ঠিক আছে। আচ্ছা, এইটা অবশ্য বের করা হয়নি, এইটাও তোমাকে বের করতে হবে। এটা যদি I4 হয়, I4টা কত হচ্ছে, I4টাও তাহলে একই রকম ভাবে এটা হবে mr²/4 প্লাস mr², তাহলে এটা তখন হয়ে যাবে 5/4 mr², এটা হবে I4টা। বুঝতে পারলে? এই টোটাল 4 প্রকার তোমার হচ্ছে জড়তা ভ্রামক হবে, সব থেকে যেটি এখানে কম বলা হচ্ছে সেটি কিন্তু এইটাই I2টা। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা তোমাদের 9এরটা, এটা একদম সহজ। এবারে ফর্মুলা পুট করে অঙ্কটা করো, আমি বলে দিচ্ছি, নিজেরা একটু করো, করে উত্তরটা আমাকে বলো তো। দুটি গোলকের চাকতির ভরের অনুপাত দেওয়া আছে, মানে একজনের ভর ধরে নাও m1, আরেকজনের ভর ধরে নাও m2, তাহলে m1/m2 এটা সমান দেওয়া আছে 1/2। ব্যাসের অনুপাত দেওয়া আছে, ব্যাস মানেই তো, হ্যাঁ, ব্যাসের অনুপাত মানেই এখানে ব্যাসার্ধের অনুপাত, তাহলে r1/r2 এটা সমান হয়ে যাবে 2/1। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু গোলাকার চাকতি বলেছে, তাহলে চাকতির জড়তা ভ্রামক তো এক্ষুনি বললাম, আর আবারও বলছি, যদি কোনো অক্ষ উল্লেখ না করে দেয়, যেমন আগেরটার ক্ষেত্রে 4টা অক্ষ উল্লেখ করেছিল, কিন্তু যদি কোনো অক্ষ উল্লেখ না করে তাহলে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ, অর্থাৎ এই যে আগের যেটা আমি বললাম 1 নম্বরটা, এইটাই ধরতে হবে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সবারই ক্ষেত্রে। যে কোনো জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুর জড়তা ভ্রামক যদি কোনো অক্ষ উল্লেখ করা না থাকে তাহলে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ ধরতে হবে। অর্থাৎ ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে যে জড়তা ভ্রামক হয়, তোমরা জানো চাকতির ক্ষেত্রে I সমান এটা হয় mr²/2। ঠিক আছে। তাহলে এখানে তোমার দুটো চাকতি দেওয়া আছে, তা দুটো চাকতি, প্রথম চাকতির ক্ষেত্রে I1 আর দ্বিতীয় চাকতির ক্ষেত্রে I2। প্রথমটার ক্ষেত্রে তাহলে বসিয়ে দেবে m1 r1²/2, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 2/m2 r2²। তাহলে m1/m2 হচ্ছে আর r1/r2 হচ্ছে, m1/m2 সমান 1/2 আর r1/r2 হচ্ছে 2² মানে 4 হচ্ছে, তার মানে 2/1, 2:1 হচ্ছে, অনুপাত 2 বলা আছে, মানে অপশান বি এরটা। বুঝে গেছে? 10এরটা এটা একটা সিম্পল বিষয়, মানে বস্তুর ঘূর্ণন প্রতিরূপ কোনটা হবে। ঘূর্ণন প্রতিরূপ বলতে আমরা এখানে যে ফর্মুলাগুলো লিখছিলাম, ধরো এইখানে তো জড়তা ভ্রামক, এখানে ফর্মুলাগুলো নয়, তোমরা যে ফর্মুলাগুলো পড়েছিলে রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভর, মানে ধরো F=ma, এই সমীকরণটা ইউজ করতে, ভরবেগ P সমান mv এটা ব্যবহার করতে, বা ধরো আরও গতিশক্তি E সমান যেটা লিখেছিলে ধরো 12mv², এটা রৈখিক গতির ক্ষেত্রে। এরকম কৌণিক গতির ক্ষেত্রে যেটা এফ যেমন বস্তুর রৈখিক ত্বরণ সৃষ্টি করে, সেরকম টর্ক টাউ সমান I∝। তারপর কৌণিক ভরবেগ L সমান I⍵, কৌণিক গতিশক্তি E সমান 12I⍵²। দেখো তো, একটু চিন্তা করলেই বুঝতে পারবে, যেখানে m ছিল সেখানে I আছে, সেখানে m সেই জায়গায় দেখো I, তার মানে কোনো একটা বস্তুর ঘূর্ণন প্রতিরূপ হলো জড়তা ভ্রামক I। ঠিক আছে। তারপরে এই যে 11 কোশ্চেনটা, 11টা তো একদম সিম্পল, এক্ষুনি করে দিলাম, ফর্মুলা বসিয়ে দিলেই হবে। জড়তা ভ্রামক I, কৌণিক বেগ ω এবং কৌণিক ত্বরণ আলফা, টর্ক টাউ হলে কোন সম্পর্কটি এখানে সঠিক হবে। ঠিক আছে। তাহলে টাউ সমান I∝, এটা একটা সম্পর্ক হয়,
টাউ সমান আই আলফা, এই সম্পর্কটা আছে অপশান বি এরটা। আর তো মিলবে না, ওই সম্পর্কটি হবে তাহলে টাউ সমান আই আলফা যেটা দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা নেক্সট যে 12 কোশ্চেনটা দেওয়া আছে দেখো, 12টা কি দেওয়া আছে, আর ব্যাসার্ধ এবং রো ঘনত্বের একটি নিরেট গোলক যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা অহমক। তাহলে এইটা ফর্মুলা তুমি বসিয়ে দিবে, আই সমান নিরেট গোলকের ক্ষেত্রে যেটা হয় 2/5 এম আর স্কোয়ার। এরপরে আর কিছু নয়, এটা জাস্ট তোমাকে এবারে এমটাকে বসিয়ে দিতে হবে ঘনত্বের টার্মে আর কি, মানে এম সমান কি আয়তন ইন্টু ঘনত্ব, অর্থাৎ এখানে করে দিবে 4/3 পাই আর কিউ, বড় হাতের আর বলা আছে, আর কিউ ইন্টু আর স্কোয়ারের জায়গায় বড় হাতের স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে 2/5, মানে এটা 8/15 হচ্ছে, 8/15 পাই r⁵, 8/15 কি হলো রো, আচ্ছা রোটা গুণ করতে ভুলে গেছিলাম, রো হবে, তবুও যে কোনো ব্যাসের সাপেক্ষে বলেছে, নিরেট গোলকের যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তা অহমক 2/5 এম আর স্কোয়ার, গোলকের ক্ষেত্রে 3.5 পাই। ও পায়ের মানটা বসিয়ে দিয়েছে কি, হ্যাঁ এটাতে তাহলে পায়ের মানটা বসিয়ে দাও 3.14, তাহলে বা 22/7 বসিয়ে দাও, বুঝলে 22/7 বসিয়ে দাও, 22/7 ইন্টু r⁵, 22/7। তো হ্যাঁ, ও হ্যাঁ রোটা লিখিনি, ঠিক রোটা ছাড়া হয়ে গেছে, ইন্টু রো। তাহলে এইটা এবারে গুণ করবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে 22/7টা বসালাম, তোমরা 3.14 বসালে এই জায়গায় এই যে ভ্যালুটা এসছে এই ভ্যালুটার সঙ্গে মিলতো না আর কি, বুঝতে পেরেছ, মানে সেই কারণে তোমাদেরকে 22/7টাই বসাতে হবে। ঠিক আছে, এই একটু ভুল হয়ে গেছে বলতে কি আমি 3টে গ্রুপে পাঠালাম, উল্টো গ্রুপে চলে গেছে সব। হ্যাঁ না না না, সেরকম বিষয়টা নয়, আমি পাঠিয়েছিলাম ভুল করে, অন্য গ্রুপে চলে গেছে, তো রেকর্ডিং করে রেখেছি, অসুবিধা নেই, বেশি নয়, তোমার 15 আধ ঘন্টার মতন হয়েছে, এই তো 12টা কোশ্চেন, প্রথম দিকে একটু দেখে নিবে, এরকম কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ কতটা, 7এরটা ওইটা এই যে এখানটায় করলাম, এই যে সি এর অপশনটা হয়েছে, এইখানটা থেকে দেখো, এই জায়গাটা থেকে আই সমান ICM প্লাস এম আর স্কোয়ার, সমান্তরাল উপপাদ্যটা লাগাতে হবে। হ্যাঁ এখানে বলা আছে একটি রিং এর কোনো একটি ব্যাসের সাপেক্ষে জড়তা অহমক আই, মানে ব্যাসের সাপেক্ষে বলতে এই যে এইটা হচ্ছে ব্যাস, তার সাপেক্ষে জড়তা অহমক যেটা ICM হয়, ICM সমান আই, আর স্পর্শকের সাপেক্ষে বলেছে আই ডটটা বের করতে হবে, তাহলে আই ডট সমান সমান্তরাল উপপাদ্য অ্যাপ্লাই করলে ICM প্লাস এম আর স্কোয়ার হয়। এবারে যেহেতু রিংয়ের জড়তা অহমক এম আর স্কোয়ার মানে আই, সেই জন্য এটা হচ্ছে। রিয়াই ব্যাসের সাপেক্ষে, ও আমি তো ভুল করেছি, সরি, এটা যখন ব্যাসের সাপেক্ষে হবে, ঠিক মনে করেছ, এই যে আইটা যেটা হবে এইটাই হবে তোমার mr²/2, ঠিক আছে, এটা লম্ব অক্ষের সাপেক্ষে হয়,
এম আর স্কোয়ার। আচ্ছা, আর এটা আরেকবার করে দিচ্ছি, সাতের অঙ্কটা দেখে নাও, একটু একটু কারেকশন করে নাও। তাহলে এইটার লম্ব অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামক যেটা হয় সেটা হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে এটা ব্যাসের সাপেক্ষে হলে, এর সাপেক্ষে হলে যেটা হয় আই সমান এম আর স্কোয়ার বাই 2। ঠিক আছে, এইটি হয়। তাহলে তোমাকে বের করতে বলেছে ওই রিংয়ের স্পর্শকের সাপেক্ষে, এইটার সাপেক্ষে, এটার সাপেক্ষে কত। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা যেটা সমান্তরালক্ষ উপপাদ্য, এটা আই ডট ধরে নাও, এই সরি আই ডট সমান আই সি এম, মানে আই মানে এম আর স্কোয়ার বাই 2 প্লাস কত হচ্ছে এম আর স্কোয়ার। তাহলেও এখানে যেটা হবে এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 3 এর 2 এম আর স্কোয়ার, তার মানে 3 ইন্টু এম আর স্কোয়ার বাই 2। আর এম আর স্কোয়ার বাই 2 সমান কত আই, সেই জন্য 3i হচ্ছে। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিল, ঠিক মনে করে মানে ভুলটা ধরিয়ে দিলে। ঠিক আছে, পরে 13টা দেখো, একটি নিরেট গোলক এ, একটি ফাঁপা গোলক বি, ভর এবং বহিঃব্যাসার্ধ সমান, ব্যাসের সাপেক্ষে জড়তাভ্রামক আই আই বি হলে কি হয়। এটা তো ডাইরেক্ট মানে তোমার ফর্মুলা যেটা জানা আছে, নিরেট গোলক আর ফাঁপা গোলক। তাহলে আই এ লিখে নিবে, আই এ সমান, এটা নিরেট গোলকের ক্ষেত্রে এটা হয় 2/5 এম আর স্কোয়ার, ভর তো একই বলেছে, বহিঃব্যাসার্ধ সমান, মানে দুজনেরই সমান হচ্ছে এম আর স্কোয়ার। আর ফাঁপা গোলক আই সমান 2/3 এম আর স্কোয়ার। ঠিক আছে, দুজনের ক্ষেত্রে এটা হবে, তাদের জড়তাভ্রামক এক্ষেত্রে অনুপাত করে দাও, এমনিতে বলতে পারবে যদিও। তাহলে আই এ বাই আই বি, এটা অনুপাত করে দিলে এম আর স্কোয়ার কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, তাহলে দেখবে এটা 3/5 হবে। 3/5 মানে কি, তো লেস দেন 1, অতএব আই বি গ্রেটার দেন আই এ, এটি হবে। ঠিক আছে, আচ্ছা বলো, হ্যাঁ তাই তাই করো তো, কোনগুলো হয়নি একটু বলে দাও। 15, একটি অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তাভ্রামক কত। তাহলে অর্ধবৃত্তাকার রিং, তাহলে আচ্ছা যেগুলো হয়নি এদের এই অঙ্কগুলো একটু করে দিচ্ছি, তোমরাও দেখে নাও, বাকি যেগুলো পরে করার করব। 15টা, এটা এটা অর্ধবৃত্তাকার রিং, একটা অর্ধবৃত্তাকার রিং তুমি যদি এরকম ভাবে আঁকো, এইটি হবে, যার ব্যাসার্ধ ধরে নাও আর, এটি ব্যাসার্ধ। এর ভর কিছু বলা নেই, তুমি এমডি ধরে নাও, ওটা বড় এমই বলা আছে, এর ভরটা এম। কেন্দ্রবিন্দুগামী এবং তলের সঙ্গে লম্ব, তাহলে একটু কল্পনা করতে হবে তোমাদেরকে, এই যে রিংটা যেরকম নর্মাল এই রিং হয়, সেই রিংয়ের কেন্দ্রবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে এর জড়তাভ্রামক যেটা হয় এম আর স্কোয়ার হয় লম্ব অক্ষের সাপেক্ষে। তাহলে এক্ষেত্রে এর জড়তাভ্রামকটা এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, এম আর স্কোয়ার বাই 2 হবে। ঠিক আছে, মানে এইটার সাপেক্ষে এ যখন আবর্তন করবে তখন এম আর স্কোয়ার বাই 2। এবারে বলেছে তলের সঙ্গে লম্ব অক্ষ, কেন্দ্রবিন্দুগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষ, এম আর স্কোয়ার বাই 2। অক্ষের সাপেক্ষেই তো বলেছে, কেন্দ্রবিন্দুগামী এম আর স্কোয়ার বাই 2 যদি হয়, তাহলে পুরোটার জন্য এম আর স্কোয়ার হবে। আচ্ছা,
এইটা একটু ক্যালকুলেশন করলে করা যায়, একটু আমি ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি, মানে বের করে নিচ্ছি আর কি। ধরো এইটা আমি ডি থিটা বলছি, দূরত্বটা আর, এই দূরত্বটা হবে আর ইন্টু ডি থিটা। তোমরা হয়তো এটা বুঝতে পারবে না, আমি জাস্ট একটু ক্রস চেকের জন্য এটা করছি। এটা ক্ষুদ্র অংশের জন্য যে জড়তা ভ্রামক ডি আই সমান ল্যামডা ইন্টু আর ইন্টু ডি থিটা, তাহলে টোটাল ইন্টিগ্রেশন জড়তা ভ্রামক ল্যামডা ইন্টু, হ্যাঁ হ্যাঁ একক দৈর্ঘ্যের ল্যামডা ভর, আর আর ইন্টু ডি থিটার জন্য এটা ল্যামডা দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে আর ইন্টু ডি থিটা হচ্ছে আর ইন্টু ডি থিটা, আরটাও কনস্ট্যান্ট, ল্যামডা থিটার ইন্টিগ্রেশন করলে থিটা হবে, তার লিমিটটা কত হবে, এর লিমিটটা হবে 0 থেকে পাই, 0 থেকে পাই হচ্ছে, তার মানে ও সরি সরি এইটা তোমার ডিআই সমান এটা এত এম আর ইন্টু আর স্কোয়ার হয়, এটা এম হলো, এটা এম হলো ইন্টু এর সঙ্গে আর স্কোয়ার হবে, এইটা তো তোমার এম ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ ল্যামডা আর কিউ ডি থিটা, আই সমান ল্যামডা আর কিউ ডি থিটা ইন্টিগ্রেশন করলে থিটা হবে, তার লিমিট যেমনটা বললাম 0 থেকে পাই, অর্থাৎ ল্যামডা আর স্কোয়ার ইন্টু পাই আর, পাই আর মানে এর পরিধি এম আর স্কোয়ার, এটা এম আর স্কোয়ারই হচ্ছে, এম আর স্কোয়ারই হবে, বুঝেছ জড়তা ভ্রামকটা, এম আর স্কোয়ার বাই 2 নয়। এটা তোমাদেরকে এখন এই যে পাই আরটা, এটা হচ্ছে পরিধি, পুরো পরিধিটা কত, অর্ধবৃত্তাকার পরিধি কত পাই আর, তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি ল্যামডা হয়, তাহলে পাই আর দৈর্ঘ্যের ভরটা কত, টোটাল ভরটা এম, সেই জন্য এম ইন্টু আর স্কোয়ার হলো, এটাই হবে এম আর স্কোয়ারই হবে, হ্যাঁ চেঞ্জ হবে না, এটা মনে রাখবে তোমরা একটু, মানে রিংটা বৃত্তাকার হোক, বৃত্তাকার হলেও তোমার এম আর স্কোয়ার, আর যদি অর্ধবৃত্তাকার হয় তাহলেও এম আর স্কোয়ার হবে, শুধুমাত্র এখানে ভরটা কমছে বা বাড়ছে, মানে এক্ষেত্রে পুরো রিং হলে ভরটা বেশি হবে, আর এটা অর্ধবৃত্তাকার সেই জন্য ভরটা কম হবে, এইটুকু শুধু ডিফারেন্স, কিন্তু ফর্মুলাটা একই থাকবে, এম আর স্কোয়ারই হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর কোনটা হলো, এটি নিরেট একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ ভর সমান ফাঁপা নিরেট গোলক অনুপাত, এটা আর করব না, এটা হচ্ছে তোমার এই যে অঙ্কটা করলাম না, এই অঙ্কটার মতনই হবে, চেষ্টা করেছিলে হয়নি, দেখো এক্ষেত্রে জটিল কিছুই নয়, এক্ষেত্রে এই যে এটা ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ হবে, এটা নিরেট আর একটা ফাঁপা, শুধু ঘনত্বটা আলাদা, সেই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, দেখো আমি আচ্ছা করছি, দেখো আই এ এটা সমান নিরেট গোলক বলেছে দুটোই, না নিরেট একটা প্রথম একটা নিরেট, এটা 2/5 এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার 2/5 এম, এম এর জায়গায় লিখবে 4/3, যেমন ভাবে লিখেছিলে 4/3 পাই আর কিউব ইন্টু রো, রো মানে এখানে রো ওয়ান ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আইবি এটা সমান 2/5, এই সরি 2/3 ফাঁপা গোলক, 2/3 ইন্টু 4/3 পাই
বাইরের ব্যাসার্ধ দুজনের ক্ষেত্রে সমান, সেই জন্য আর কিউব √2 ইন্টু আর স্কোয়ার। তার মানে একই রকম r⁵ এটা তোমার কেটে যাচ্ছে। একটু যদি তোমরা দেখে নাও, দেখো 4/3 পাই আর কিউব মানে আর স্কোয়ার, এটাও আর স্কোয়ার কাটবে, 4/3 পাই আর কিউবটাও কেটে যাবে। অতএব আই এ বাই আই বি এটা সমান যেটা হচ্ছে 2/5 বাই 2/3 ইন্টু ρ1 বাই √2। কিন্তু এখানে তো হ্যাঁ আর তো করার কিছু নেই গো। গোলকের বাইরের ব্যাসার্ধ হর সমান ফাঁপা ও নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার অনুপাত। এটা আমার মনে হয় এটার ভিতরের কোনো ভিতরের ব্যাসার্ধ থাকলে তো তাহলে কাটানো যাবে না। ওইটাই ওই জিনিসটাই হবে মনে হচ্ছে। তাহলে তো অন্তর্ব্যাসার্ধ তো বলে দিতে হতো, কিন্তু ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা তো আবার বের করতে পারবে না, সেই ব্যাসার্ধটাও তোমাকে তো বের করতে হবে। সেটা কোথা থেকে বের করবে? এটা 2018 সালে পড়েছিল WBJE-তে, তবু আমি এটা একটু চেক করে দেখবো, বুঝলে, মূল কোশ্চেনটা কি ছিল সেটার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখতে হবে। মনে হয় তোমার আরো ডাটা কিছু আছে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা, ভিতরের ব্যাসার্ধটা তোমার হচ্ছে দিতে হবে। হ্যাঁ, ছোট আর এর সঙ্গে বড় আর এর যদি সম্পর্কটা থাকে তাহলে বিষয়টা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি একটু স্কিপ করছি, দেখি পরের দিনকে। আমি ওইটা দেখতে হবে 2018 সালে অরিজিনাল জয়েন্টের কোশ্চেনে কি পড়েছিল। আর কোনটা? 17 এম ভর বিশিষ্ট 4টি বস্তু কণা একটি নগণ্য ভরের তারের তৈরি আয়তাকার কাঠামো 4টি কোণায় স্থাপন করা হলো। আয়তক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ এবং বি, বি হচ্ছে প্রস্থ। এবার বি দৈর্ঘ্যের একটি বাহুকে অক্ষ করে তার চারিদিকে স্বল্প ব্যবস্থাটি ঘোরানো হলো। এই ঘূর্ণনের অক্ষের সাপেক্ষে জড়তা। আচ্ছা, এটা হ্যাঁ, এটা তোমাদের করেছিলাম, মানে ত্রিভুজ ছিল সেটা। এটা ত্রিভুজ ছিল, এরকম একটা আয়তক্ষেত্র ভাবো। এই আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দুতে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা শীর্ষবিন্দু তুমি যদি নাম দিয়ে দাও, ধরো এ বি, এটা সি আর এটা ডি। দেখো এখানে বলে দিয়েছে এম ভরের চাপিয়ে দিয়েছ। আয়তক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এইটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে প্রস্থটা হচ্ছে বি। এখানে এ, সরি 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 সরি, এইটা এ হবে, এখানে এ গ্রেটার দেন বি বলে দিয়েছে, এটা বি। এবার বি দৈর্ঘ্যের একটি বাহুকে অক্ষ করে তার চারিদিকে ঘোরানো হচ্ছে, তার মানে তার অক্ষটা তাহলে কি হবে? এইটিকে অক্ষ করে আবর্তন করানো হচ্ছে। কল্পনা করতে পারছো? এই পুরোটা এটাকে অক্ষ করে আবর্তন করবে। তো সেক্ষেত্রে এই বস্তুটার ভর এম, এই বস্তুটার ভর এম, এদের দূরত্বটা তাহলে কত হবে? এটা এ, এটারও দূরত্ব এ হবে, তাহলে এই বস্তুটার জড়তা ভ্রামক হয়ে যাবে এম স্কোয়ার, আর এই বস্তুটার জড়তা ভ্রামক হবে এম স্কোয়ার। তাহলে টোটাল জড়তা ভ্রামক হয়ে গেল 2m স্কোয়ার। ঠিক আছে,
এটার এই তো দুটো বস্তু, তো এই বস্তুগুলো থাকবে না, কারণ এরা তো ঘূর্ণাক্ষ থেকে দূরত্বটা জিরো, এইটারও আর এইটারও, তাহলে সেই জন্য এদের কোনো জড়তা ভ্রামক থাকছে না। কিন্তু এই বস্তুগুলো সি বিন্দু এবং বি বিন্দুতে যে বস্তুগুলো আছে তাদের ঘূর্ণাক্ষ থেকে দূরত্বটা এ হচ্ছে, এরও দূরত্বটা এ, তাহলে এক একটা বস্তুর জড়তা ভ্রামক হচ্ছে এম স্কোয়ার, আর একটা বস্তুর জড়তা ভ্রামক এম যোগ হয়ে গেল 2m স্কোয়ার। হ্যাঁ, এইটার ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে, না ভর কেন্দ্র, হ্যাঁ ছেদ বিন্দুতে হবে এইটা, হ্যাঁ সেটা হলে আলাদা হবে তো, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এইটা এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আলাদা হবে, আলাদা মানে হ্যাঁ এইটা যদি ধরা হয় এর সাপেক্ষে যদি আবর্তন করে, তাহলে এই বস্তুটার দূরত্ব হয়ে যাবে a/2, এই বস্তুটার দূরত্ব হয়ে যাবে a/2, এটার ক্ষেত্রেও তাই। হ্যাঁ বলো। না না না, সেটা ধরে হবে না, সেটা হবে না, সেটা হলে হবে না, কারণ এখানে চারটি বস্তু নিয়ে যে বস্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বস্তুর ভর জড়তা ভ্রামক বের করতে হবে আলাদা। মানে তুমি ভাবছো এই চারটা বস্তুর ভর কেন্দ্র আমি এখানে ধরে নেবো ভর আছে, তার জন্য সেটা তো তোমার চক্রগতি ব্যাসার্ধ চলে আসবে, জড়তা ভ্রামক আসবে না তো। বুঝতে পারলে? আর কোনটা? 33। এম ভরের একটি পাথরকে একটি সুতোর প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সুতোটির দৈর্ঘ্য ধীরে ধীরে কমানো হচ্ছে যেন বৃত্তটি কেন্দ্রের সাপেক্ষে পাথরটির কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। আচ্ছা, সুতোটির টান এত হলে এন এর মান কত? তাহলে এক্ষেত্রে সিচুয়েশনটা একটু কল্পনা করতে হবে। এটা এরকম একটা বৃত্তাকার পথে একটা বস্তুকে সুতোয় বেঁধে আবর্তন করানো হচ্ছে, এই বস্তুটাকে আবর্তন করানো হচ্ছে। তার আগের যে ব্যাসার্ধটা ছিল, প্রথমে বেশি ব্যাসার্ধের ছিল, এই ব্যাসার্ধের ছিল, ঠিক আছে। তো এখানে এই ব্যাসার্ধটা, এটাকে আমি R1 বলছি, এই ব্যাসার্ধটাকে R2 বলছি। এখানে যখন ছিল তার কৌণিক বেগটা ছিল ধরে নাও ω1, আর এখানে যখন ঘুরছে তার কৌণিক বেগটা ω2। তাহলে এখানে বলে দিয়েছে কৌণিক ভরবেগ সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ I1 ω1 = I2 ω2, এটা বলে দিয়েছে শর্তে। এম ভরের বস্তু সুতোয় বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সুতোর দৈর্ঘ্য ধীরে ধীরে কমানো হচ্ছে যেন বৃত্তটির কেন্দ্রের সাপেক্ষে পাথরটির কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে, এটি ধ্রুবক থাকে, এটি বলে দিয়েছে। তাহলে সুতোর টান যদি এটা হয়, তাহলে সুতোর যে টানটা যে কোনো জায়গায় যে সৃষ্টি হচ্ছে, এই টানটা কি সৃষ্টি হচ্ছে মেনলি অপকেন্দ্র বলের জন্য। তাহলে এখানে টান যে সৃষ্টি হচ্ছে সুতোর টান, এটা = m ω²r। তার মানে এখানে টি, এইটা এখানে বলে দিয়েছে a r⁴n, এখানে এ ধ্রুবক আর তাৎক্ষণিক ব্যাসার্ধ, আর এনটা হচ্ছে এন এর মান কত হবে। তাহলে এখানে দুটো ক্ষেত্রে T1 সমান a r1⁴n, আর T2 এটা সমান a r2⁴n। অতএব T1/T2 এটা সমান r1/r2⁴n। আর এইটার ক্ষেত্রে যেটা পাবে এখান থেকেও কৌণিক বেগের টার্মে, আর T1 সমান m ω1²
R1 আর T2 সমান m ওমেগা টু স্কোয়ার R2। তো এখানে স্যার এখানে তো দুটোই বেশি ঘোরাচ্ছে, এখানে তো থিটার ভ্যালু আসবে। কিসের থিটা? দুটোই ভ্যালু। হ্যাঁ সেইটা ধরা চলবে না, কারণ সেই সব ধরলে তুমি আর অঙ্কটা মিলাতেই পারবে না, ও অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা তোমার সিম্পল মেথড, অনুভূমিক তল বলে দিয়েছে, তো তার মানে সেক্ষেত্রে টান অপকেন্দ্র বলের সঙ্গে সমান হচ্ছে, এটা ধরেই করতে হবে। ওমেগা 1 স্কোয়ার R1 আর এটা ওমেগা 2 স্কোয়ার R2। যেহেতু ওমেগা I1 ওমেগা 1 ইকাল টু I2 ওমেগা 2, আচ্ছা এখানে তাহলে I1 এর জায়গায় mr স্কোয়ার বসিয়ে দিতে হবে। তাহলে এইটার জায়গায় এইটা একটু আমি এটা থেকেই করতে হবে আর কি। কি করবে? আচ্ছা সাইডেই আমি করছি, হ্যাঁ এইটা থেকে এটা হচ্ছে m R1 স্কোয়ার ওমেগা 1 ইকাল টু m R2 স্কোয়ার ওমেগা 2। তার মানে এখানে R1 স্কোয়ার ওমেগা 1 ইকাল টু R2 স্কোয়ার ওমেগা 2। কি দিয়ে করবে? এখানে তোমার R দিয়ে, আচ্ছা ঠিক আছে। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 বের করে নাও। ওমেগা 1 বাই ওমেগা 2 এটা সমান ওমেগা 1 বাই ওমেগা 2 করলে R2 বাই R1 তার হোল স্কোয়ার, R2 বাই R1 তার হোল স্কোয়ার। এইটা এখানে পুট করে দাও। এইখানে এটা পুট করে দিলে তোমার যেটা আসবে সেটা কি? এটা হবে R2 বাই R1 হোল টু দি পাওয়ার 4 ইন্টু R1 বাই R2। এটা বুঝতে পারলে কিনা বলো? এটা বুঝতে পারলে এইখান থেকে আমি জাস্ট এইখানে ভ্যালুটা পুট করে দিলাম, ওমেগা 1 আর ওমেগা 2-র ভ্যালুটা, ওমেগা 1 বাই ওমেগা 2। এটা তার স্কোয়ার ছিল, আর এটা তো অলরেডি আগে থেকে স্কোয়ার ছিল, সেই জন্য টু দি পাওয়ার 4 হলো। একটা কেটে যাবে, তাহলে R2 বাই R1 হোল কিউ হবে। তাহলে T1 বাই T2-র অনুপাতটা তোমার হচ্ছে R2 বাই R1 তার হোল কিউ। তার মানে এইটা লেখা যাবে 1 বাই R1 বাই R2 হোল টু দি পাওয়ার কিউ, না মাইনাস কিউ, না কি করলাম হলো ওটা? এইটাই হবে, প্লাস হবে, এর পরে উপরে উঠলে R1 বাই R2 হোল টু দি পাওয়ার -3 হচ্ছে, দেখে নাও। হ্যাঁ তাহলে n এর ভ্যালু এবারে এইটার সঙ্গে এটা তুলনা করে দিবে, এটার সঙ্গে এটা তুলনা করলেই n সমান -3 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? আর কোনটা? আর নেই? আচ্ছা তাহলে এরপরে এই দিকে যেগুলো করব 15টা, আচ্ছা 14টা তো হয়নি বোধহয়, না 14টা হয়েছে। হয়নি 14টা পারবে, দেখো না 14টা পেরে যাবে। এটা দুটি গোলক, একটি নিরেট এবং একটি ফাঁপা, ভর এবং সমান জাড্য ভ্রামক। হ্যাঁ জাড্য ভ্রামক সমান, তার মানে I1 ইকাল টু I2 করে দিবে। তাহলে এইটা তোমার 2 এর 5 একটা m R1 স্কোয়ার, আর একটা লিখবে 2/3 m R2 স্কোয়ার। এটা করে দিলেই হয়ে যাবে, কারণ একটা নিরেট একটা ফাঁপা বলেছে। এটা হয়ে গেলো 15টা, তাহলে 15টা তো হলো। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই পার্টটা থেকে তোমরা ভালো করে অঙ্কগুলো করবে, এইটা থেকে বেশি কোশ্চেন থাকার সম্ভাবনা থাকে।
ওই I1 ওমেগা 1 ইকাল টু I2 ওমেগা 2 এই ফর্মুলা। লেকিন 18টা যেটা দেওয়া আছে, 18টা সূর্যের চারিদিকে গ্রহদের আবর্তন যে সংরক্ষণ সূত্রের উদাহরণ। তাহলে সেই সংরক্ষণ সূত্রটা এটা কিন্তু তোমার কৌণিক ভরবেগ হবে। হ্যাঁ, কৌণিক ভরবেগ, এটা তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে। সেকেন্ড সেমিস্টারে আছে মহাকর্ষ চ্যাপ্টার। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তুমি চলে যেতে পারো। তাহলে এখানে কৌণিক ভরবেগ এটা হবে। আর 19এরটা যেটা আছে কৌণিক ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রার রাশিমালাটা তোমরা কৌণিক ভরবেগ পড়েছো, এল সমান আই ওমেগা। তাহলে হ্যাঁ, গুড নাইট। তাহলে আই ওমেগা, আয়ের মাত্রা আর ওমেগার মাত্রা, এটা তুমি যদি বসিয়ে দাও তাহলেও হবে। আয়ের মান তো তুমি জানোই mr², আর ওমেগার মাত্রা তোমার T⁻⁻1 হয়, এটা আমি ওমেগা রেখে দিলাম। এবারে যদি মাত্রা বের করো তাহলে এম এর মাত্রা ক্যাপিটাল এম, আর এর মাত্রা L², ওমেগার মাত্রা হচ্ছে T⁻⁻1। ঠিক আছে, এইটা। আর তাছাড়াও আর একটা করা যায়, এল সমান হচ্ছে MVR, এটাও একটা ফর্মুলা তোমরা পড়েছো। কৌণিক বেগের টার্মে হচ্ছে এটা, আর রৈখিক বেগের টার্মে যদি বলো তাহলে এটা MVR। তাহলে এবারে এখানে এম এর মাত্রা বসিয়ে দিবে ক্যাপিটাল এম, ভি এর মাত্রা L/T, আর আর মাত্রা এল, তাহলে mL² T⁻⁻1 হয়ে যাচ্ছে। এটা করবে। তারপর ভরবেগের ভ্রামক। ভরবেগের ভ্রামক মানে কি? এই যে এল সমান আর ক্রস পি করেছিলে না, আর ক্রস পি এটা করেছিলে না, এই যে রাশিমালাটা ছিল, এই রাশিমালাটা থেকে বুঝতেই পারছো, যেমন তোমরা বলের ভ্রামক পড়েছিলে, বলের ভ্রামক সমান কি ছিল? জি যদি প্রকাশ করা হয়, জি সমান প্রযুক্ত বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, মানে আর ইন্টু এফ আমি বলছি যদি ভেক্টর ফর্ম হয়, আর ক্রস এফ এরকম। তাহলে এর সঙ্গে দেখো তুলনীয় হচ্ছে এরকম আর ক্রস পি। তাহলে ভরের যে ভ্রামক, এই ভরবেগের ভ্রামক মানে পিটা হচ্ছে এখানে ভরবেগ, সেটা তার মানে কি কৌণিক ভরবেগকে প্রকাশ করছে, এল কৌণিক ভরবেগ। ঠিক আছে, তাহলে অপশন বি এরটা হচ্ছে, এটা তোমার 20টা। তারপর 21 যেটা আছে, কণা সংস্থার কৌণিক ভরবেগ পরিবর্তন হবে যখন। কণা সংস্থার কৌণিক ভরবেগ পরিবর্তন কখন হবে? তাহলে তোমরা তো পড়েছো রৈখিক ভরবেগের ক্ষেত্রে বাইরে থেকে টর্ক প্রযুক্ত করলে তবে রৈখিক ভরবেগের পরিবর্তন হয়। তো স্বাভাবিকভাবেই ভুল বললাম, বাইরে থেকে বল প্রযুক্ত করলে F = ma, মানে mv-mu/t। তাহলে বাইরে থেকে যখন বল প্রয়োগ করবে তখন তার ভরবেগের পরিবর্তন ঘটে। তাহলে একই রকম ভাবে কোনো বস্তু যখন কোনো অক্ষকে কেন্দ্র করে আবর্তন করে তখন তার উপর যদি টর্ক প্রযুক্ত করা হয়, টর্ক, তখন কি হবে? তার কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটবে, কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো সেই জন্যই বাইরে থেকে টর্ক প্রযুক্ত হলে এটা বলতে হবে। 21এরটা তাহলে অপশন বি এরটা হচ্ছে। তাহলে এর পরেরটা 22এরটা, এটাও তুমি এই ধারণা থেকেই বলতে পারবে। 22এরটা এটা কি বলবে? কোনো বস্তুর উপর স্থির টর্ক প্রযুক্ত হলে তার মধ্যে যা উৎপন্ন হয় তা হলো, এটা তুমি তো পড়েছ, টাউ সমান আই আলফা, এটা পড়েছ। তাহলে স্বাভাবিকভাবে এখানে জড়তাভ্রামক এখানে কনস্ট্যান্ট হলে টাউ প্রয়োগ করা মানেই আলফা কৌণিক ত্বরণ উৎপন্ন হবে, যেমন F = ma হয়। তাহলে এটা হবে ত্বরণ, এটা কৌণিক ত্বরণ থাকলে কৌণিক ত্বরণ করবে, এখানে ত্বরণ দেওয়া আছে মানে ত্বরণ হবে। এই যে অঙ্কগুলো, এই 23-এর অঙ্কটি, এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
তেইশেরটা যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 হলে দিন দিন রাত্রির দৈর্ঘ্য, মানে একটা দিনের দৈর্ঘ্য কত হবে। তাহলে এটা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে হবে, এটি তোমাকে মনে রাখতে হবে। তার মানে I1 ω1 ইকাল টু I2 ω2। তাহলে পৃথিবী নিরেট গোলক, এটা তোমার 2/5 m r1² মানে ভর অপরিবর্তিত আছে, ব্যাসার্ধটা 1/3 হয়েছে, r1² ওমেগার জায়গায় লিখবে 2π/t1 ইকাল টু I2 হবে 2/5 m r2² ইন্টু ওমেগার জায়গায় লিখবে 2π/t2। তোমাকে t2 বের করতে হবে। তাহলে t2 সমান কত, এখানে দেখো এগুলো সব কেটে যাচ্ছে, এটা 2/5 m 2/5 m কেটে গেল, 2π কেটে গেল, তাহলে t2 সমান t1 ইন্টু r2/r1 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে t1টা তোমার কত, 24 ঘন্টা, তুমি জানো একদিন 24 ঘন্টা। r2 সমান কত, এটা বলে দিয়েছে দেখো r/3, মানে 1/3 অংশ হয়েছে, প্রথমে 1/3, মানে এটা r/3, এটা তাহলে 1/3 করে দিচ্ছি একবারে, তাহলে 1/3 তার হোল স্কোয়ার, কারণ কেটে যাবে, তাহলে 24/9, অর্থাৎ এটা 3 এটা 8, তাহলে 8/3 ঘন্টা, 8/3, এটা যদি ভাগ করো তাহলে 3 দুগুণে 6, 6, তাহলে 2.6 এরকম হবে আর কি, 2.6 এর কাছাকাছি, 2.67, অপশান এ হচ্ছে, অপশান এ, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা তো ভেক্টর ফর্ম আছে, টর্ক এবং এল কৌণিক ভরবেগ হলে সম্পর্কটা কি, এক্ষুনি যেটা বললাম, তোমরা যেমনটা প্রযুক্ত বল এফ সমান তোমরা পড়েছো এম ইন্টু এ, মানে এম ডিভি/ডিটি, ঠিক সেরকমভাবে টাউ সমান আই ইন্টু আলফা, অর্থাৎ আলফা সমান কি, কৌণিক বেগ বৃদ্ধির হার d/dt, এখানে তোমার আই দিয়ে গুণ করে দিলে। আচ্ছা, এইটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন, মানে এইটা এম ইন্টু ডিভি করলে এটাকে ভরবেগের পরিবর্তন বলা হয়, সেটা হচ্ছে dp/dt। তাহলে এখানে আই ইন্টু ডি ওমেগা, এটাকে বলা হয় dl/dt, তো কৌণিক ভরবেগের পরিবর্তন। তাহলে টাউ ইকাল টু, এটা তোমার হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন, অর্থাৎ অপশান এটা, অপশান এ হচ্ছে। আচ্ছা, 25-এরটা একটু করে দাও তো, 25-এরটা তোমরা নিজেরা করে আমাকে উত্তরটা বলো। যে 23-এর অঙ্কটা যেটা ছিল ওটা 1/3, ব্যাসার্ধ হঠাৎ করে 1/3, আর এটা তোমার হঠাৎ করে 1/n হয়েছে, তাহলে 1/3-এর জায়গায় তুমি যদি 1/n বসিয়ে দাও তাহলেই তো এটা হয়ে যাচ্ছে 24 ইন্টু 1/n তার হোল স্কোয়ার, মানে 24/n², এইটি হবে 27-এরটা। ঠিক ঠিক আছে। তারপরে 26, এটা তো তোমরা এক্ষুনি যেটা বললাম এক্ষুনি তো করলাম, এই যে এইটা এল সমান আর ক্রস পি, ভেক্টর রূপ। আর 28-এরটা কি হবে, 28-এরটা যেটা বলা আছে দেখো, একটি ঘূর্ণায়মান টেবিলের উপর এক ব্যক্তি তার দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, এখন ওই ব্যক্তি হাত দুটো গুটিয়ে নিলে টেবিলের কৌণিক বেগ কি হবে। আচ্ছা, ঘূর্ণায়মান মানে হ্যাঁ, টেবিলটা ঘুরছিল, তাহলে ঘুরছিল, সে হাত দুটোকে একদম বাড়িয়ে রেখেছিল, কিন্তু হঠাৎ করে যদি গুড়িয়ে নেয় তাহলে জড়তা ভ্রামকটা কমে যাবে, অর্থাৎ কৌণিক বেগ তখন বৃদ্ধি পাবে, তাহলে কৌণিক বেগ বৃদ্ধি পাবে, অপশান এরটা হচ্ছে। 29-এ যেটা বলেছে, দুটি বস্তুকণা এ এবং বি চিত্রে বর্ণিত তথ্য অনুযায়ী চলমান, ও বিন্দুর সাপেক্ষে বস্তুকণাদ্বয়ের মোট কৌণিক ভরবেগ হবে, মোট কৌণিক ভরবেগ।
প্রত্যেকটা বস্তু ও বিন্দুর সাপেক্ষে, আচ্ছা ও বিন্দুর সাপেক্ষে দুটি বস্তু কণা এ এবং বি কৌণিক ভরবেগ ও বিন্দুর সাপেক্ষে বলেছে। এল সমান এটা এল সমান ওই আর ক্রস পি যেটা হয়, পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, আরটা কত, আরটা হচ্ছে দেখো এর যে দূরত্বটা দেওয়া আছে এটা মানে দুটোর আলাদা আলাদা করে এটা বের করতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে আমি যদি এ বস্তুর ক্ষেত্রে বলি, এ বস্তুর ক্ষেত্রে এটা এল এ লিখলাম, এল এ সমান আর ক্রস পি মানে আর ইন্টু পি, অর্থাৎ এম ভি আর করে দিচ্ছি, এম ভি আর একবারে, হ্যাঁ এম ভি আর। তাহলে এখানে এমটা কত 6.5 বলা আছে, ভি বেগটা কত 2.2 ইন্টু আরটা কত, দূরত্বটা দেখো অক্ষ থেকে দূরত্ব যেটা সেটা 1.5 মিটার, 1.5, ঠিক আছে। এবারে গুণ করতে হবে, রয়েছে 1000 করে দাও, এটা তাহলে 65 ইন্টু 22 ইন্টু 15 ডিভাইডেড বাই 1000 করা মুশকিল। হাজারটা না কেটে মানে হাজারটা না কোনো কিছু করে এইটাকে একটু গুণ করে নাও, না হলে যেটা করা যায় এটাকে 6.5 এটা 2.2, এক্সাক্টও তো আবার ধরা যাবে না। আচ্ছা এটা একজন কেউ গুণ করো, পরীক্ষার সময় পড়লে এরকম গুণ করতে হবে, কিছু করার নেই। আর আরেকটার জন্য একই রকম ভাবে বের করলে যেটা হবে, বি বস্তুটার ক্ষেত্রে ভর দেওয়া আছে 3.1 এমভি, বেগটা দেওয়া আছে 3.6 ইন্টু আর দূরত্বটা হচ্ছে 2.8, এর ক্ষেত্রেও একই রকম 31 ইন্টু 36 ইন্টু 28 বাই 21.45, এটা ভাগ করে বললে তাই তো? হ্যাঁ শুধু উপরেরটা, নিচেরটা কত? ঠিক আছে, এইটা নিচেরটা একত্রিশ 30.245, 248 বেশি। তাহলে এবারে এখানে টোটাল বলের ভ্রামক, তাহলে এই দুটোর এল এ আর এল বি এই দুটোর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে বলেছে, তাহলে এই দুটো এবারে জাস্ট যোগ করে দাও, অর্থাৎ টোটাল বলের এই তোমার হচ্ছে কৌণিক ভরবেগ, এটা এল এ প্লাস এল বি যোগ করে দিলে যেটা হবে সেটা করবে আর কি, এটা 8, এটা 4 4 8, আর
52.691 52। আচ্ছা ঠিক আছে, 52.7 অপশনটা হয়ে যাচ্ছে, বিয়ের অপশনটা। আচ্ছা যাই হোক না, 698 বিয়ের অপশনটা হয়ে যাচ্ছে না, অপশন বিয়েরটা। আচ্ছা এরপরে দেখো একটা বলেছে একটি বস্তু স্থির বেগে, একটা বস্তু পরেরটা যেটা দেওয়া আছে 30-এরটা, একটা বস্তু স্থির বেগে এক্স অক্ষের সমান্তরাল গতিশীল, মানে তুমি এরকম একটা যদি কোঅর্ডিনেট সিস্টেম ভেবে নাও, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এইরকম ভাবে স্থির বেগে এক্স অক্ষের সমান্তরালে গতিশীল আছে, এটা স্থির বেগ, কনস্ট্যান্ট বেগ, তার ভর এম। তাহলে এক্ষেত্রে তার মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ কি হবে? যেহেতু এই বস্তুটা আবর্তন করছে না, এখানে এম ভরে এম আর রৈখিক ভরবেগটা, তো এর ঘূর্ণাক্ষ থেকে দূরত্বটা তো চেঞ্জ হচ্ছে, এখান থেকে বলেছে এক্স অক্ষের সমান্তরাল গতিশীল মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ। দেখো এক্ষেত্রে তোমার যেটা হবে, বস্তুটা যদি এইখানে থাকে তার ভরবেগ কত এম ভি, আমরা যে কৌণিক ভরবেগের রাশিমালা পেলাম সেটা হচ্ছে কি এল সমান এম ভি আর। তাহলে আরটা কি, আরটা হচ্ছে এই মূলবিন্দুর সাপেক্ষে বস্তুটার যে অবস্থান, অবস্থান ভেক্টর, ঠিক আছে, বা যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ। তো এক্ষেত্রে এ তো আবর্তন করছে না, সরলরেখা বরাবর যাচ্ছে, সরলরেখা বরাবর যদি যায় তার কৌণিক বেগটা এখানে থাকবে না, তো কৌণিক বেগটা 0 হবে। তাহলে এর কৌণিক ভরবেগটা কি হবে? কৌণিক ভরবেগ 0, কিন্তু জড়তা ভ্রামক না, এটা 0 হতে পারে বুঝলে। কৌণিক ভর রৈখিক ভরবেগ আছে, রৈখিক ভরবেগ তো এমভি হচ্ছে, কিন্তু এটা যেহেতু আবর্তন করছে না, এটা তো তোমার সরলরেখা বরাবর সমবেগে গতিশীল হচ্ছে, সেই কারণে এর কৌণিক ভরবেগ, কৌণিক বেগটা থাকছে না, কৌণিক বেগ না থাকলে কৌণিক ভরবেগ থাকবে কি করে? এটা আমার মনে হয় 0 হওয়াটাই উচিত বুঝলে। উত্তর কি দেওয়া আছে? 30 এরটা দেওয়া আছে, ধ্রুবক দেওয়া আছে, ধ্রুবক তো কৌণিক ভরবেগ ধ্রুবক, সরলরেখা মানে এক্স অক্ষের সমান্তরাল বলে দিয়েছে তো, কিন্তু যদি ধরো একটা স্থির ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করত তাহলে বলা যেত ধ্রুবক বলে, কিন্তু এ তো এক্স অক্ষের সমান্তরাল বলে দিয়েছে, সমান্তরাল বলেছে মানে এই জায়গায় তো কৌণিক বেগ থাকছে না, 0 হওয়াটাই উচিত। তবু আমি এটা একটু ভেরিফাই করব, দেখবো এটা কি ব্যাপার, ঠিকটা কি হচ্ছে, দাগ দিয়ে রাখছি। আচ্ছা তারপরে 31-এরটা, এটা তো পারবে, একজন সাঁতারু নির্দিষ্ট উচ্চতা থেকে ঝাঁপ দিলে বায়ুতে কিভাবে লুপ গঠন করবে, মানে গোল গোল করে ঘুরবে কিভাবে?
হ্যাঁ, যত গুটিয়ে নিবে তত তার জড়তাহমকটা হ্রাস পাবে, আর স্বাভাবিকভাবেই তার কৌণিক বেগটা বৃদ্ধি পাবে। তাহলে অপশান এটাই হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো 32-এরটা, এটাও তোমাদের প্রশ্নবিচিত্রার পেজে অনেকগুলো দেখলাম, যে যদি মেরু দেশে মানে পৃথিবীর যে মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলের বরফ যদি গলে যায়, মানে ধরো পৃথিবী এরকম গোল এটা ছিল, তো এই জায়গায় এই উত্তর দক্ষিণকে অক্ষ করে তো এরকম ভাবে আবর্তন করছে ওমেগা কৌণিক বেগে, আর এই মেরু অঞ্চলে এরকম বরফটা আছে, এই দুই দিকের মেরুতে এরকম জায়গায় বরফটা আছে। তো নর্মালি অক্ষের সাপেক্ষে এই বস্তুটা আবর্তন করছে, অর্থাৎ বরফ আবর্তন করছে। তো সেই জন্য বরফের জড়তাহমকটা কিন্তু এখানে আমি শূন্যই ধরে নিচ্ছি। কিন্তু যখন এই বরফটা গলে গিয়ে এইরকম অঞ্চলে জমা হবে, বিষুব অঞ্চলে, তখন দেখো তার অক্ষ থেকে তার দূরত্বটা বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবেই তার জড়তাহমক বৃদ্ধি পাবে, আর জড়তাহমক বৃদ্ধি পেলেই পৃথিবীর কৌণিক বেগ হ্রাস পাবে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে এখানে বুঝতেই পারছো যে যদি মেরু বরফ হঠাৎ গলে যায় তাহলে দিনের দৈর্ঘ্য কি হবে? দিনের দৈর্ঘ্য বেড়ে যাবে, অর্থাৎ এখানে ওমেগা হ্রাস পাচ্ছে, মানে আই ওমেগা সমান কনস্ট্যান্ট, ধ্রুবক। তার মানে এক্ষেত্রে আই বৃদ্ধি পাচ্ছে, জড়তাহমক বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওমেগা কমে যাবে। ওমেগা কমে গেলে পর্যায়কাল বেড়ে যাবে, মানে আবর্তন টাইমটা বেড়ে যাবে, দিনের দৈর্ঘ্যটা এই জন্য বৃদ্ধি পাবে। তাহলে 24 ঘন্টার বেশি হবে, অপশান সি এরটা। আচ্ছা, নেক্সট আছে, এটা তো করলাম 33-এরটা, দৃঢ় বস্তুর আবর্তন গতি। এই যে পরে যেটা দেওয়া আছে 34, দেখো নিচের কোন রাশিটির মাত্রার সঙ্গে টর্কের মাত্রা অভিন্ন? এটা তো তোমরা জানো, টর্কের মাত্রা তোমার এখানে গতিশক্তি, শক্তির মাত্রার সঙ্গে হবে, শক্তির মাত্রার সঙ্গে সমান হবে। আর 35 দেখো, অনুভূমিক তলে একটি বস্তু না পিছলে ঘুরছে, না পিছলে গড়িয়ে যাচ্ছে, মানে তোমাকে বুঝতে হবে এরকম যদি কোনো মেঝে হয়, যেমন উদাহরণটা দিয়েছিলাম, একটা ক্রিকেট বলকে তুমি মেঝের উপর গড়িয়ে দিয়েছো, এরকম ভাবে গড়িয়ে দিয়েছো, তখন কি হবে? তার কৌণিক বেগও থাকবে এবং রৈখিক বেগও থাকবে, দুটো বেগই কিন্তু থাকবে, এই বেগ নিয়ে বস্তুটা গতিশীল হবে। তো এই ক্ষেত্রে অনুভূমিক তলে একটি বস্তু না পিছলে ঘুরছে, আবর্তন গতি শক্তি ও চলন গতি শক্তি সমান, বস্তুটি হলো ও, তাহলে এটা বস্তুটার আবর্ত গতিশক্তি আর চলন গতিশক্তি সমান বলে দিয়েছে। তাহলে আমি যে ফর্মুলাটা প্রথমের দিকেই বলছিলাম, চলন গতিশক্তি ই সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর কৌণিক গতিশক্তি যেটা ই রোটেশনাল, এটা সমান হয় হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে তার চলন গতিশক্তি আর রৈখিক গতিশক্তি যদি সমান হয় তাহলে বস্তুটার জড়তাহমকটা বস্তুর ভরের সঙ্গে সমান হবে। অর্থাৎ এটাকে সমান করে দাও, দুটোকে সমান করে দাও, তাহলেই বুঝতে পারবে। না শর্তে এখানে যেটা বলে দিয়েছে হাফ এম ভি স্কোয়ার ইকাল টু হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকাল টু হাফ আই, আয়ের জায়গায় এটা লিখবে আই সমান এম কে স্কোয়ার, এটা এম কে স্কোয়ার ইন্টু ওমেগার জায়গায় কি লিখবে ভি বাই আর, মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, দেখো এগুলো সব কেটে যাচ্ছে, ভি স্কোয়ার এম এম হাফ হাফ, এটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি কে স্কোয়ার বাই আর স্কোয়ার ইকাল টু 1, মানে কে ইকাল টু আর। তাহলে তোমাকে এইটি বুঝতে হবে এমন একটি বস্তু হবে যার চক্রগতি ব্যাসার্ধ এবং তার নিজস্ব ব্যাসার্ধ দুটি সমান হবে। তাহলে চক্রগতি ব্যাসার্ধ আর এ সমান হয় কার ক্ষেত্রে?
তোমরা তো জানো চক্রবর্তী ব্যাসার্ধ কে সমান √i/m, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে, তুমি যদি দেখো এখানে mr² বসিয়ে দাও বাই m, কেটে গেলে এটা আর হচ্ছে, তার মানে k = r। কার ক্ষেত্রে হচ্ছে না, যার জড়তা ভ্রামক হচ্ছে mr²। mr² মানে কি, অবশ্যই রিং, তাহলে এটা রিং, অপশন ডি হলো। বুঝতে পারলে, ছোট কোশ্চেন কিন্তু অনেকটা ভাবতে হলো। নেক্সট তোমার 36-এ যেটা আছে, এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এক প্রান্তের সাপেক্ষে সেকেন্ডে n বার ঘুরলে কৌণিক গতিশক্তি কত হবে। তাহলে দেখো, আমি যেটা প্রথমেই আজকে বলছিলাম শুরুতেই, যে তোমাদের যে দণ্ড বা রিং যেগুলো বলেছিলাম, তাদের যে জড়তা ভ্রামকগুলো মুখস্থ রাখতে হবে, তার অ্যাপ্লিকেশনটা দেখো এইটার মধ্যে পাবে। 36-এর যে অঙ্কটা বলে দিয়েছে এখানে, এম ভর বিশিষ্ট এবং এল দৈর্ঘ্যের একটি দণ্ড এক প্রান্তের সাপেক্ষে, এই প্রান্তের সাপেক্ষে আবর্তন করছে, এইরকম এই প্রান্তের সাপেক্ষে এল দৈর্ঘ্য এবং ভরটা এম, তার জড়তা ভ্রামকটি কত সেটি তোমাকে মুখস্থ রাখতে হবে, যেটা আমরা বলেছিলাম 1/3 ml²। এটাও হয়। সেকেন্ডে n বার ঘুরলে কৌণিক গতিশক্তি কত হবে, সেকেন্ডে n বার মানে এখানে ওমেগা সমান কত, 2πn, এনটা হচ্ছে rps, সেকেন্ডে n বার। তাহলে এখানে কৌণিক গতিশক্তি ই সমান আমরা জানি 12I ω²। তাহলে 12I এর জায়গায় বসিয়ে দিবে 1/3 ml², আর ওমেগার জায়গায় বসিয়ে দিবে 4π² ইন্টু n²। ঠিক আছে, এবার একটু কাটাকাটি যাবে, কেটে দিবে একটু, এটা 2 কার হবে, এটা 2 কেটে যাবে, তার মানে 2/3 হবে m l², এখানে π²টা আছে, π² ইন্টু n²। ঠিক আছে, তাহলে এইটা কোন অপশনের সঙ্গে হচ্ছে, 2/3, অপশন বি এটি হবে। আচ্ছা, নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরেরটা যেটা আছে 37, যেটা করলে তো নাকি হয়ে গেছে তো। 37-এর অঙ্কটা দেখো, 37-এর অঙ্কটা যেটা বলছে, একটি গোলাকার চাকতি বলে দিয়েছে। তাহলে এরকম চাকতি সে কি করছে, এই মেঝের উপর ওই একই রকম ভাবে গড়িয়ে যাচ্ছে নততল বরাবর গড়িয়ে পড়লে এটির মোট শক্তি যে ভগ্নাংশ কৌণিক গতিশক্তি রূপান্তরিত হবে। আচ্ছা, এটা শোনো, মনে রাখবে, এটা নততল বলুক আর এমনি কোনো অনুভূমিক তল বলুক, যাই বলুক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে যেটা বললাম ই টোটাল, এটা হচ্ছে মোট শক্তি, এটা সমান, যেটা একটু আগেই বলছিলাম, তার কৌণিক গতিশক্তি আর রৈখিক গতিশক্তি দুটোর সমষ্টি, অর্থাৎ হাফ, আচ্ছা প্রথমে mv² করছি রৈখিক গতিশক্তি, আর 12I ω², এইটা। তাহলে এখানে যেমনটা বলে দিবে, দেখো এখানে বলে দিয়েছে এটির মোট শক্তির যে ভগ্নাংশ কৌণিক গতিশক্তি হবে, অর্থাৎ এই রৈখিক গতিশক্তিটাকে কৌণিক গতিশক্তির টার্মে প্রকাশ করতে হবে। সেই জন্য তোমাকে এখানটায় হাফ এমটাকে আয়ের টার্মে প্রকাশ করতে হবে, ভিটাকে ওমেগা, না হলে আচ্ছা এমটা এমই থাক, আর ভি এর জায়গায় আমি বসিয়ে দেব কৌণিক গতিশক্তি, ভি সমান ওমেগা আর, তাহলে এটা ω² r² প্লাস 1/2 আই সমান হয় mk², কিন্তু কৌণিক গতিশক্তি 12I ω², এই টার্মই তো করতে হবে।
তো যাই হোক, এটা এখান থেকে হবে না, তোমাকে ওর জড়তা বের করে আগে করতে হবে। জড়তা আই সমান আমরা কি জানি, চাকতি বলে দিয়েছে, চাকতি। তার অক্ষের সাপেক্ষে জড়তা হয় mr²/2। তাহলে এখান থেকে তোমার m সমান কত লিখে নিতে হবে, m সমান কত হচ্ছে 2i/mr², এই r²। এইটা এখানে পুট করে দাও, m এর জায়গায় বসিয়ে দাও 2i/r², আর k এর জায়গায় বসিয়ে দাও v সমান ওমেগা r, মানে ওমেগা² r² প্লাস হাফ i ওমেগা²। তাহলে এবারে এখানে কাটবে কিছু, দেখো r² কেটে গেল, এখানে 2, না 2কে কাটা চলবে না, হাফ i ওমেগা², হাফ i ওমেগা², এটা কমন নিতে হবে। তাহলে এটা 2 যেমন ছিল 2 থাকবে, 2 + 1 হবে। তার মানে এখানে এবারে কোশ্চেনটা করেছে দেখো, যে এটির মোট গতিশক্তির যে ভগ্নাংশ কৌণিক গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ এটা হচ্ছে 3 × হাফ i ওমেগা²। এইটা কি, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। তাহলে অতএব হাফ i ওমেগা² এটা ইকাল টু 1/3 × e টোটাল। ঠিক আছে, তাহলে মোট কৌণিক গতিশক্তির 1/3 অংশ, মোট শক্তির 1/3 অংশ কৌণিক গতিশক্তিতে রূপান্তরিত হবে। বা বস্তুটা যখন এইভাবে গতিশীল থাকবে তখন তার মোট গতিশক্তির 1/3 অংশ হবে কৌণিক গতিশক্তি। বুঝতে পারলে অঙ্কটা? আচ্ছা, তারপরে 38-এরটা, একটি বস্তুর ঘূর্ণাক্ষের সাপেক্ষে আবর্ত গতিশক্তি হলো, এটা আবর্ত গতিশক্তির ফর্মুলা হাফ i ওমেগা², এটা বসিয়ে দিবে। একই উচ্চতা এবং থেকে একটি নিরেট গোলককে দুটি ভিন্ন নদতলের বেগে গড়িয়ে দিলে, আচ্ছা নদতলের উপর থেকে গড়িয়ে দিলে এটা বলছে আর কি, যেটা আমি শুরুতে যেটা বলছিলাম সেই ত্বরণের রাশিমালাটা। এই যদি তোমার নততল হয়, এই নততলের নতিকোণ ধরে নাও থিটা, এখান থেকে কোনো একটা বস্তু এভাবে গড়িয়ে পড়ছে, এক্ষেত্রে যে ত্বরণ হয়, ত্বরণ সমান g sin θ ডিভাইডেড বাই 1 + k²/r², এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে কি বলছে, একই উচ্চতা থেকে একটি নিরেট গোলককে দুটি ভিন্ন তলের গড়িয়ে দিলে ক্ষেত্র দুটিতে, নততলের নতিকোণ যদি আলাদা হয়, ক্ষেত্র দুটিতে কি হবে, পতনের দ্রুতি এবং সময় সমান হবে। দ্রুতি অসমান কিন্তু পতনকাল সমান, দ্রুতি সমান কিন্তু পতনকাল সমান নয়, কোনোটিই নয়। তাহলে এটা কি করেছে, ভিন্ন নততলে করেছে। ভিন্ন নততল হওয়া মানে এখানে থিটাটা তোমার আলাদা হবে, বাকি সমস্ত কিছু এক হলেও থিটার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ থিটা বেশি হলেই ত্বরণ বেশি হবে, মানে পতনকালের সময়টা কম লাগবে, আর থিটা কম হলেই পতনকালের সময় বেশি লাগবে। এইটি হচ্ছে মেন বিষয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু একই উচ্চতা থেকে একটি নিরেট গোলককে দুটি ভিন্ন তলে গড়িয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে পতনের দ্রুতি এবং সময় এটা সমান হবে, এটা হবে না। দ্রুতি সমান কিন্তু পতনকাল, হ্যাঁ দ্রুতিটা সমান হবে, তার কারণ তোমরা জানো এটার উচ্চতাটা একই। এখানে যদি উচ্চতা হয় তাহলে এটা হয়ে যায় mgh মোট শক্তিটা, এখানে তার গতিশক্তি হয়ে যায় হাফ mv²। ঠিক আছে, সেই জন্য এখানে মোট শক্তিটা আর কি, এখানে হাফ mv² আমি বলছি না, অ্যাকচুয়ালি
হাফ আই ওমেগা স্কোয়ার সঙ্গে এইটাও অ্যাড হবে, মানে কৌণিক গতিশক্তি এবং রৈখিক গতিশক্তি দুটোই থাকবে। তো এইখানে মোট শক্তিটা এক্ষেত্রে সমান হবে আর কি, তাহলে অপশান সি এরটাই হবে। আচ্ছা 40-এর যেটা দেওয়া আছে, একটি ফাঁপা চোঙের দুই প্রান্ত খোলা, পিছলাচ্ছে কিন্তু ঘুরছে না, আর ঘুরছে কিন্তু পিছলাচ্ছে না, ক্ষেত্র দুটিতে গতিশক্তির অনুপাত কি হবে? তাহলে বিষয়টা এইটার মতন করে ভাবো না। যদি কোনো একটা অনুভূমিক এরকম তল হয়, সেই তলের উপর কোনো একটা বস্তু এরকম পিছলে গতিশীল হয়ে গেল, মানে সেক্ষেত্রে তার শুধু রৈখিক গতি থাকবে, রৈখিক গতি থাকবে, পিছলাচ্ছে কিন্তু ঘুরছে না, অর্থাৎ এক্ষেত্রে তার শুধু রৈখিক গতিশক্তি আছে হাফ এমভি স্কোয়ার, ঘুরছে কিন্তু পিছলাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে শুধু আবর্তন করবে, অর্থাৎ রৈখিক বেগটা তখন থাকবে না, অর্থাৎ হাফ আই ওমেগা স্কোয়ার হবে। ক্ষেত্র দুটির গতিশক্তির অনুপাত কত হবে? ফাঁপা চোঙ বলে দিয়েছে, তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে ই ট্রান্সলেশনাল